বুঝতে পেরেছি। আমি এখন থেকে ঈশানীকে বোঝাবো। হ্যালো, এই তুই কোথায় রে? এতক্ষণ যাবত তোর জন্য ওয়েট করছি, আসছিস না কেন? একটাও রিক্সা নেই। আজকে কি ধর্মঘট চলছে কিছু বুঝতে পারছি না। কি করে আসবো এখন? আর একটু অপেক্ষা করে দেখ রিক্সা পাস কিনা। যদি না পাস তাহলে আমরা নিয়ে আসবো তোকে। যে তোরা মানে? তোর সাথে কে? তুই না বললি ইভান স্যারের আজকে ক্লাস আছে? বাসায় এলেই দেখতে পাবি। ধরে নে তোর জন্য একটা সারপ্রাইজ ওয়েট করছে। তখনই অধরা শুনতে পেল ঈশানী এই মামা বলে ডাকছে। তার মানে এতক্ষণে রিক্সা পাওয়া গেছে। অধরা, রিক্সা পেয়ে গেছি, 10 মিনিট পর দেখা হচ্ছে, এখন রাখি, বাই। সাবধানে আসিস। বাই। কিরে, কাকে এত বাই বলছিস? ঈশানীকে ভাইয়া। অনেক সময় দাঁড়িয়েছিল তো রাস্তায়, একটা রিক্সা পাচ্ছিল না। এদিকে তুমি ওরে কত কিছুই বললে। আমি বারবার বলেছি তোমাকে হয়তো রিক্সা পাচ্ছে না তাই দেরি হচ্ছে। তোর বান্ধবী তো ছোটবেলা থেকে এরকম, তাই বললাম। এখন আবার কি দোষ বল? না না, তোমার কোনো দোষ নেই। এবার যাও তো এখান থেকে, 10 মিনিট পরেই আসছি ঈশানী। আমি আগে রেডি হয়ে নিই। হ্যাঁ, রেডি হয়ে যা, আমিও রেডি হয়ে আসছি। কে আপনি? আর এখানে কি করছেন? অধরা। আগে বলুন, আপনি কে? অভদ্রতা বলতে কি কিছু নেই আপনার মধ্যে? কাউকে এইভাবে বেল চাপতে কখনো দেখছেন? মিনিমাম কমন সেন্সটুকু নেই না কি? কি হয়েছে তীব্র? এ কি এইভাবে গেট আগলিয়ে রেখে আছিস কেন? ঈশানীকে ভিতরে আসতে দে। ও ঈশানী? আজ্ঞে হ্যাঁ মশাই। আন্টিমণি, কে উনি? আমাকে ভেতরে ঢুকতেই দিচ্ছে না, আর কখন থেকে উল্টো পাল্টা কথা শুনিয়েই যাচ্ছে। এর জন্যই তো বলি মামি, এই মেয়ের ননস্টপ বেল দিয়ে চলছে। ভেতরে মানুষ তো কোনো কাজের ব্যস্ত থাকতে পারে। তখনই তীব্রের মা এলেন। উফ তীব্র, এই রকম করে কেউ কথা বলে? কেউ দরজা খুলছিল না বলেই তো ও বেল চাপছিল। ঈশানী তো আগের মতোই আছে। এসো মা ভেতরে। কেমন আছো ঈশানী? আলহামদুলিল্লাহ ফুপি, ভালো আছি। তোমার কি খবর? অনেক দিন পর দেখা হলো। আচ্ছা, আন্টিমণি কোথায়? আছি রে মা, বয়স বাড়ছে, তার সাথে সাথে রোগবালাইও। ভাবি আছে রুমেই, কি যেন সেলাই করছে। অধরা তোমার জন্য অপেক্ষা করছে ঈশানী। হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি। বলে ঈশানী পা বাড়াল অধরার রুমের দিকে। অনেকক্ষণ যাবৎ সবাই বসে আছে রেস্টুরেন্টে, কিন্তু ইভান আসছে না। এদিকে অধরা চিন্তায় অস্থির হয়ে পড়েছে। আগে তো ইভানের ফোন সুইচ অফ বলছে, আরেকদিকে সময় পেরিয়ে যাওয়ার পরও ইভান আসছে না। খামোখা চিন্তা করছিস অধরা? দেখবি স্যার একটু পরেই চলে আসবেন। তুই বুঝতে পারছিস এই হিসাব? তখনই অধরা খেয়াল করলে ইভান তাড়াহুড়ো করে এগিয়ে আসছে ওদের দিকে। ফাইনালি আপনি এলেন স্যার। একবার তাকান অধরার দিকে। ও টেনশনের ছুটে পুরো অস্থির হয়ে পড়েছে। এভরিওয়ান, আই এম রিয়েলি সরি। আসলে ক্লাস নিতে গিয়ে দেরি হয়ে গেছে। রেডিতা? অধরা হাসি মুখে বলল। আমাকে কিছু বলতে হবে না, আপনি আগে বসুন। আপনার দেরি হচ্ছিল দেখে ভাইয়া আগে গেছে খাবার অর্ডার করতে। সাথে ওর কি একটা কাজ আছে বললো। আমি এখনই ভাইয়াকে ডেকে দিচ্ছি। ওই তো ভাইয়া আসছে। তীব্রকে দেখার সাথে সাথে ইভান উঠে দাঁড়ালো। তীব্র এক ঝাপটিয়ে দৌড়ল। কেন আসছিস ইভান? আলহামদুলিল্লাহ ভালো। তোর কি খবর? দেশে চলে আসলে অথচ জানানোর প্রয়োজন মনে করলি না? দেশে এসে জানালে তুই চলে এসছিস, এটা কোন ধরনের কথা? আরে বলছিস না, এমন কিছু করে তোকে অবাক করে দিব, তাই করলাম। বাদ দে এইসব কথা। এতক্ষণ যাবৎ অধরা ঈশানী হাম্বার মতো তাকিয়েছিল ওদের দিকে। কি থেকে কি হচ্ছিল কিছুই বুঝতে পারেনি ওরা। কি যে এইভাবে কুদৃষ্টিতে তাকিয়ে আছিস কেন আমাদের দিকে তোরা? কেউ তো আমাদেরকে প্রথমবারের মতো দেখিসনি। ভাইয়া তুমি আগে থেকেই চেনো ওনাকে? তীব্র ইভান একে অপরের দিকে তাকিয়ে হাসলো, তারপর একসাথে বলে উঠল। এত কৌতূহল কেন? বলো না ভাইয়া প্লিজ, আপনি বলুন না। আমাদেরকে বলে কি হবে? এবার আর কোনো ধোঁয়াশা রেখে লাভ নেই, সব ক্লিয়ার করে দিচ্ছে। তীব্র আর আমি ফ্রেন্ড, ইতালিতে আমাদের পরিচয়, একসাথে পড়ালেখা। তারপর আমি চলে যাই লন্ডনে আর তীব্র কানাডায়। তোমাকে যখন দেখতে গেলাম তখন আমি জানতাম না তুমি তীব্রের বোন। বাকিটা আমি বলছি। আগদের ছবি যখন আমি দেখছি তখন আমি পুরো আশ্চর্য হয়ে যাই। আমার এই ফ্রেন্ডের সাথে আমার বোনের আদর হয়ে যাও,
এটা আমি জানি না। বলা ভালো, ইভান দেশে ফেরার পর থেকে ওর সাথে আমার যোগাযোগ খুব কম হতো। বিষয়টা জানার পর আমি ইভানের সাথে যোগাযোগ করি। ইভান নিজেও প্রথম বিষয়টা মেনে নিতে পারছিল না। তারপর একদিন আমি ইভানকে কেন না জানিয়ে দেশে ফিরে আসি। তীব্র প্রথমে ভেবেছিল আমাকে না জানিয়ে দেখা করে সারপ্রাইজ দেওয়ার, তারপর প্ল্যান বদলে যায়। তীব্র আমার সাথে কথা বলে আর আমরা দুজন মিলে আপনাকে সারপ্রাইজ দিলাম। সারপ্রাইজটা কেমন লাগলো মিসেস চৌধুরী? খুব বাজে, এরকম সারপ্রাইজের প্রয়োজন নেই আমার। আমি কি থেকে কি ভেবেছিলাম এরকম আর কখনোই করবে না। ঠিক আছে, আর কখনো এরকম হবে না। অবশেষে সবাই দুপুরে লাঞ্চ কমপ্লিট হলো। ঈশানী দাঁড়াও। কেন? বাইরে তো ওরা আছে, ওদের কাছে যাই। ওদেরকে একা ছেড়ে দাও। বিয়ের আগেই এরকম টাইপ স্পেন্ড করা প্রয়োজন। কি ভাবছো তুমি? আমি একা বাসায় যাব কিভাবে? প্রায় সন্ধে হয়ে গেছে। একদম নিশ্চিত থাকো, আমি তোমাকে পৌঁছে দেবো। কিন্তু ওদেরকে কি বলবো? ওদেরকে আমি কিছু একটা বলে দিব। ঠিক আছে। কেমন আছেন বিয়ান সাহেবা? এই তো আল্লাহর রহমতে আছি ভালোই। আপনি কেমন আছেন? আল্লাহ রেখেছেন, আলহামদুলিল্লাহ। তা বিয়ান, অনেক সময় তো পেরিয়ে গেল, এবার যদি ওদের বিয়ে নিয়ে কিছু ভাবা যায় তাহলে কেমন হয়? আপনি উচিত কথাই বলেছেন। আমিও বেশ কয়েকদিন ধরে ভাবছিলাম বিষয়টা নিয়ে। অধরার পাপার সাথে কথা বলে জানাই তাহলে। হ্যাঁ অবশ্যই। বাসায় সবাই ভালো তো? কুশল বিনিময়ের মাধ্যমে এভাবে শেষ হলো দুই বিয়ের ফোন কল। আমায় খুলে বল কি হয়েছে? এভাবে কিছু না বলে বসে থাকলে আমি বুঝবো কি করে? কি হলো, চুপ করে আছিস কেন? অধরা, আমি না। বলতে হলে বল, নয়তো বাদ দে। ঘড়ির দিকে তাকিয়ে দেখ, প্রায় 25 মিনিট থেকে এরকম করিয়ে যাচ্ছিস। আমার আর ভালো লাগছে না। অধরা, আমি তীব্র ভাইয়াকে ভালোবাসি। এই কথা শোনার সাথে সাথেই আকাশ থেকে পড়ল অধরা। ঈশানী তীব্রকে ভালোবাসে। এর জন্য কি তাহলে ঈশানীর মধ্যে এত পরিবর্তন? লেখাপড়া করে, ক্লাস মনোযোগ সহকারে করে, দ্বিতীয় বর্ষের রেজাল্টও আগের তুলনায় অনেক ভালো হয়েছে। কবে থেকে ভালোবাসিস ভাইয়াকে? উনি চলে যাওয়ার পর থেকে। চলে যাওয়ার আগে ভালোবাসতে পারলি না? সেটা ভালো কথা। ভাইয়া চলে যাওয়ায় প্রায় 1 বছর, আর তুই আমাকে জানাচ্ছিস? আগে আমার কথা শোন। আমি ভেবেছিলাম এটা কখনো পসিবল না। সেটা যখন আগে ভেবে নিয়েছিস তাহলে এখন কেন বলছিস? এখন বলার তো কোনো মানে নেই। আশা করছি এখন আর কিছু লুকাবি না তুই। যখন প্রথম তীব্র ভাইয়ার সাথে দেখা হলো তখনই ঝগড়া শুরু। এইভাবে ঝগড়া করতে করতে কখন যে ভালোবেসে ফেলেছি বুঝতে পারিনি। যখন উনি দেশে ছিলেন তখন বুঝতেই পারিনি যে আমি ওনাকে ভালোবাসি, কিন্তু উনি চলে যাওয়ার পর কেমন যেন লাগতো আমার। এতগুলো দিন পেরিয়ে গেছে, তারপরও তীব্র ভাইয়াকে ভুলতে পারছি না। আমি কি করব কিচ্ছু বুঝতে পারছি না। শেষে মনে হলো তোর সাথে বিষয়টা শেয়ার করি, কিন্তু আমার মনে হচ্ছিল। তোর মনে হচ্ছিল আমি বিষয়টা খারাপ চোখে নিব, এটাই তো? হ্যাঁ, কিন্তু আমি বিষয়টা একদমই খারাপ চোখে দেখিনি। ভালোবাসিস ভাইয়াকে, এখানে খারাপ কি? আমার জন্য তো আরো ভালোই হলো। কে থেকে কে আসতো, কেমন হতো। এখন থেকে তাহলে কি ভাবি বলে ডাকবো? অধরা প্লিজ মজা করিস না। তীব্র ভাইয়া কখনো আমাকে মেনে নেবে না। কেন মেনে নিব না? আমার বান্ধবী কোন দিক দিয়ে খারাপ? দেখতে অপরূপা, ঝগড়া পারে ভালো মতো, রান্নাও পারে, শপিং করতে গেলে পুরো দিন লাগে, তাহলে মেনে নিব না কেন? এসব যদি বাদই দিই তাহলে আমি বলবো আমার পার্সোনাল পছন্দ তুই। এতদিন আমি কনফিউজ ছিলাম। আমি যদি তোকে বলতাম ভাইয়ার কথা তাহলে তুই হয়তো খারাপ ভাবতি আমায়, তাই বলিনি আমি তোকে। এদিকে তোর থেকে কোনো রেসপন্স ছাড়া আমি ভাইয়াকে কিভাবে বলবো বলতো? এটার জন্যই ভাইয়াকেও বলা হয় নাই। তো এখন তো আর কোনো সমস্যা নেই, তাহলে হবু ভাবি আজকের বিলটা তুমিই দিয়ে দাও। উফ অধরা, একদম বাজে কথা বলে আমাকে লজ্জা দিবি না। মনে রাখিস আমি তোর ভাবি হই। সেটাই তো, তুই আমার ভাবি, তাই বিলটা আজকে তুই দিবি। অ্যান্ড এটাই ফাইনাল। আমি গেলাম বাইরে, তুই বিলটা মিটিয়ে আয়। চল এখন। দুজন হাঁটছে, হঠাৎ চোখ পড়ল রাস্তার পাশে ছোট্ট একটা বাচ্চার দিকে। ঈশানী দেখ ওপাশে, বাচ্চাটা বোধহয় রাস্তা হারিয়ে ফেলেছে, তাই না? হতে পারে, আয় গিয়ে দেখি। প্রথমে ওদের দেখে বাচ্চাটা ভয় পেয়েছিল, তারপর ওরা যখন বলল তোমাকে আমরা কিছু করবো না, আমরা তো ভালো আন্টি, তখন বাচ্চাটা নিজের ইচ্ছায় কাছে আসলো। কথা বলে জানতে পারা গেল
ওর নাম মাহিদা। পাশের মলে ও এসেছিল মায়ের সাথে, কিন্তু হঠাৎ করে মাকে হারিয়ে ফেলেছে। অধর আর ঈশানীকে মাহিদা নিয়ে মলের ভেতর গেল। তারপর অনেক খোঁজাখুঁজির পর মাহিদার আম্মুকে মাহিদাকে দিয়ে ওরা বাসার উদ্দেশ্যে বের হলো। যাক, শেষ পর্যন্ত মাহিদা ওর আম্মুকে ফিরে পেল। যদি রোডের মাঝখানে চলে আসতো ও, ভাগ্য ভালো আমাদের চোখ ওর দিকে পড়েছিল। হ্যাঁ, ঠিক বলেছিস। এখনকার যে লোকজন, যদি খারাপ কারো হাতে পড়তো। অধরা, ওই যে রিক্সা, ডাক দে। কি করছো প্রেয়সিনী? আপনার দিয়ে হোমওয়ার্ক কমপ্লিট করছি মিস্টার হাজবেন্ড। কমপ্লিট না করলে তো আমার মুখের উপর অপমান করবেন। আমি তো আপনার নিজের বউ, তারপরেও ক্লাসে আসার পর এমন একটা ভাব করেন যেন চেনেনি না আপনি আমায়। ওটা ক্লাস মিসেস চৌধুরী, আমার পার্সোনাল বেডরুম না। বাইরে এসো একবার। এত রাতে বাইরে কেন যাব? আরে এসোই তো না, প্লিজ বউ, একবার এসো। আসছি বলে অধরা ফোন কেটে দিল। নভেম্বর মাসের প্রথম কিছুটা ঠান্ডা হাওয়া বইছে বাইরে। অধরা বাসা থেকে বের হওয়ার আগে পাতলা একটা শাল গায়ে চড়িয়ে নিল। তারপর চোরের মতো পা টিপে টিপে বাহিরে যেতে লাগলো। কিন্তু বাহিরে এসে একই দেখছে, অধরা গাড়ির সাথে হেলান দিয়ে ইভান দাঁড়িয়ে আছে। পেছন ফিরে একবার তাকে দৌড়ে গেল ইভানের কাছে। এত রাতে আপনি এখানে কি করছেন? কেন, বউয়ের কাছে এসেছি। বউয়ের কাছে আজ থেকে রাত আর দিন লাগে, তবে রাত হলে তো আরো ভালো হয়, তাই না মিসেস ইভান? একদম বাজে বকবেন না। এত রাতে, এখন প্রায় 12:30। পুরো শহর নিস্তব্ধ, আর আপনি এখন এসছেন? ছাত্রকে বিয়ে করলে টিচারও বাঘ থেকে বিড়াল হয়ে যায়, এটা আজকে প্রমাণ করে দিলে তুমি। বউগুলো একটু বড় দেখাও, আপাতত চলো। কোথায় যাবো এত রাতে? তাছাড়া আমি এই পোশাকে আছি। তোমার একটা ইচ্ছে ছিল না গভীর রাতে কারো হাত শক্ত করে ধরে রাস্তার অলিগলিতে হেঁটে বেড়াবে? সে ইচ্ছেটা পূরণ করতে আপনার হাজব্যান্ড এত রাতে আপনার সামনে উপস্থিত। অধরা রীতিমতো কাঁদছে। অধরা ভাবতে পারেনি ওর ছোট ছোট ইচ্ছেগুলো ইভান এভাবে পূরণ করবে। অধরা নিজের ইচ্ছেগুলো ডায়েরিতে লিখে রাখত। একদিন বুক সেলফ থেকে ডায়েরিটা নিরুদ্দেশ। পুরো বাসাটা তন্ন তন্ন করে খুঁজেছে অধরা, কিন্তু ডায়েরিটা আর পায়নি। তার মানে ডায়েরিটা ইভানের কাছে? কিন্তু উনি তো আমাকে বলেইনি। আমি কতবার বলেছি যে আমার নিজের স্বপ্নগুলো লেখা একটা ডায়েরি ছিল, কিন্তু উনি তো কখনো কোনো রেসপন্সই করতো না। কানারত অবস্থায় ইভান অধরাকে জড়িয়ে ধরল। আমি কখনো কল্পনাও করতে পারিনি আপনি আমার এই ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ করবেন। আমি আজকে কি পরিমাণ হ্যাপি এটা বলে বোঝাতে পারবো না আমি আপনাকে। এভাবে প্রতিটা পদক্ষেপে আমার পাশে থাকবেন প্লিজ, এটাই চাই। পাগলি একটা। একজন হাজব্যান্ড সবসময় চায় তার ওয়াইফ হ্যাপি থাকুক, এটা তো সামান্য। আমি তোমার জন্য সব কিছু করতে সদা প্রস্তুত। এবার চলো, ওই যেটা রেস্টুরেন্ট খোলা দেখা যায়, ওইখান থেকে আমার প্রেয়সীর জন্য আইসক্রিম নিয়ে আসে। ইভানের হাতের মুঠোয় অধরার হাত। দুজনে হেঁটে চলেছে প্রকৃতি বিলাসে। চাঁদের আলোয় ঝলমল করছে চারিদিক। এরই মধ্যে হাঁটছে একজন কপত কপতি। ওদের সাথে সঙ্গ দিচ্ছে আকাশের উজ্জ্বল চাঁদ। দুজনে কিছুই একা ছাড়ছে না, মনে হচ্ছে ওদের সঙ্গে হেঁটে চলেছে অর্ধচন্দ্রটি। রেডি? হুম, একটা কথা বলি। বলুন। তুমি তোমার উড়ন্ত জীবনের পাওয়া এক বিশেষ প্রাপ্যতা, জ্বলন্ত অগ্নিপিণ্ডের বাসা দিয়ে বয়ে যাওয়া সে শেষের ভেজা হাওয়া, যেখানে রক্তিম মাভাকে একটা নতুন জীবন দান করলো। ভালোবাসা কি শেখালো, নম্রতা ভদ্রতা কি শেখালো, সম্মান কিভাবে করতে হয় এটা শেখালো। তবে আমার হৃদয়ে সবচেয়ে প্রসন্ন বার্তা এটাই যে সে আমার একান্ত নারী, যার স্থান আমার বক্ষ পেঞ্চিরার। মিসেস ইভান, তোমার নাম আমার বাপাসের প্রতিটা পাঁজর লেখা আছে। ভোরের আলো ফুটেছে অনেক আগে। অধরা প্রায় 10 মিনিট যাবৎ বসে আছে, কিন্তু এখনও মেহরিমা বেগম নাস্তা দেননি। রান্না করে সবাই ব্যস্ত, কারণ প্রায় 1 বছর পর তীব্র দেশে ফিরেছে। তীব্রর মা এখন অধরাদের সাথেই থাকেন। উনি এতক্ষণ ছিলেন সাদে। বাসায় আসার পর দেখছেন অধরা বসে আছে একা ডাইনিং টেবিলে। এভাবে বসে আছিস কেন অধরা? ফুপি দেখো না, আমি এত সময় ধরে বসে আছি, কিন্তু আম্মু এখনো আমায় নাস্তা দেয়নি। অনেকবার বলেছি, শুধু বলে আরেকটু অপেক্ষা কর। অপেক্ষা করতে করতে আমার জীবন তো অর্ধেক চলে যাবে, কিন্তু নাস্তা আর খাওয়া হবে না। তুই আর একটু অপেক্ষা কর, আমি নাস্তা নিয়ে আসছি। সব কিছু বানানোই আছে, জাস্ট ওভেনে গরম করে আনবো। এতক্ষণ তো অপেক্ষা করেছিস, মা আর একটু না হয় অপেক্ষা কর। তীব্র এতদিন পর ফিরবে তো, তাই ভাবি একটু বেশি ব্যস্ত। এটা নিয়ে রাগ করিস না।
বলে তীব্রর মা চলে গেলেন দ্রুত রান্নাঘরে অধরের জন্য নাস্তা নিয়ে আসতে। ভাবি, মেয়েটা এতক্ষণ ধরে অপেক্ষা করছে, ওর নাস্তাটা দিয়ে তো রান্না করতে পারতে। আমার ছেলে আসছে, অথচ আমার মাথায় আপনার মতো এত চিন্তা নেই। আপনি এমনটা ঠিক করেননি। মামি, আছি তো, তাই বুঝতে পারছো না। যদি না থাকতাম তাহলে ঠিকই বুঝতা। অধরাকে প্রতিদিন নাস্তার টেবিলে ডেকে আনা হয়। অধরাকে প্রতিদিন নাস্তার টেবিলে ডেকে আনা চায় না। আজকে এমন কি হলো যে এতক্ষণ ধরে বসে আছে? যাই হোক, তোমার মেয়ে যত্ন তুমিই করো। বিয়ে হয়েছে, এখন তো একটু রান্নাবান্না শেখা দরকার ছিল। কদিনের ভিতরে যাবে শ্বশুরবাড়ি, ওইখানে গিয়ে কি করবে সেই চিন্তা আছে মাথায়? উফ ভাবি, রাখো তো। বিয়ে হলেই কি রান্না শিখতে হয় নাকি? আমাদের অধরা এমনিতেই সব কিছু পারবে। তুমি শুধু শুধু মেয়েটাকে বকাবকি করো। এই, তোমাদের জন্য অধরাকে কিছু বলা যায় না। এক ওর বাপ, আর দুই তুমি। সারাক্ষণ শুধু পড়ালেখা আর পড়ালেখা। মাঝে মধ্যে তো টুকটাক কাজ করা যায়। শাড়িটা পর্যন্ত একা পরতে পারে না। এটা কি লজ্জার কথা না? নেহাত পেয়ে গিয়েছিলাম এরকম একটা পরিবার। যদি অন্য ধরনের পরিবার হতো তাহলে কি করতো? আহ ভাবি, এবার চুপ করো তো, শুনতে পাবে সব কিছু। শুধু শুধু ওর মন খারাপ করে দিও না। অধরার মতো মেয়ে পেটে ধরা অনেক ভাগ্যের। আমার নাস্তা গরম করা শেষ, এবার ওকে দিয়ে আসি। অপেক্ষা করতে করতে আমার জীবনের অর্ধেকটাই চলে যাবে, কিন্তু নাস্তা আর খাওয়া হবে না। ফুপি, আম্মু কি বলছে গো? আমাকে বকা দিচ্ছে তাই না? শোনো আম্মু, আম্মুকে বলে দিও আমি পুলিশ অফিসারের মেয়ে। আমার সামনে যেন এত রাগ না দেখায়। পাপাকে বলে দিব সবকিছু, তখন বুঝবে ঠেলা। আচ্ছা বলিস, এবার নাস্তা কর। আলু দিয়ে কি একটা বানিয়েছে ভাবি, খাবি ওইটা? যদি খাস তাহলে এনে দিব। সামান্য একটু এনে দাও, বেশি দিও না। তীব্রর মা অধরের জন্য আরও 2 রকমের আইটেম নিয়ে এলেন। অধরা খাচ্ছে, এমন সময় কলিং বেল বেজে উঠল। মেহেরিমা বেগম রান্নাঘর থেকে ছুটে এলেন। দরজা খোলার সাথে সাথেই অধরের সামনে এক অতি পরিচিত মানবের মুখশ্রী ভেসে উঠল। সাথে সাথে বিষম খেল বেচারি। তীব্র আর ইভান এসেছে তোফাইল হোসেনের ডিউটি থাকায় উনি যেতে পারেননি ভাগ্নিকে আনতে। বন্ধুর কর্তব্য এবং শ্বশুরের কর্তব্য আজকে পালন করছে ইভান। কিন্তু অধরা আশ্চর্য হয়ে তাকিয়ে আছে ওদের দিকে। এত তাড়াতাড়ি কীভাবে এলো ওরা? ওদের সাথে তো আরও ঘন্টাখানেক পরে আসার কথা ছিল। তার জন্যই তো ও রং পোড়া একটা গেঞ্জি আর প্লাজো পরে আছে। এবার কি করবে বেচারি বুঝতে পারছে না। হুট করে মাথায় এলো, ওনারা তো ড্রয়িং রুমে আছে, তাহলে আমি যদি রুমে যাই তাহলে কি দেখবে না? যদি আস্তে আস্তে যাই তাহলে খেয়ালই করবে না। যেভাবে সেই কাজ। চেয়ার থেকে উঠে পড়ল অধরা। পা টিপে টিপে রুমের দিকে এগিয়ে যাচ্ছে ও, যাতে কেউ টের না পায়। কিন্তু ইভান এতক্ষণ ধরে অধরাকে মনে মনে খুঁজে চলেছে। অন্য সবার চোখে না পড়লেও ইভানের চোখে ঠিকই পড়ে গেল অধরার এতে লুকোচুরি দেখে। ইভান খানিকটা হাসল। অবশেষে অধরা নিজের কক্ষের ভেতর প্রবেশ করল। যাক বাবা, বাঁচা গেল। একটু জোরে কেউ দেখেনি। এবার যাই ওয়ার্ড্রোব থেকে ড্রেসটা বের করে নিই বলে অধরা এগিয়ে গেল ওয়ার্ড্রোবের দিকে। ড্রেস হাতে নিয়ে এদিক ওদিক খুঁজে চলেছে তোয়ালে, কিন্তু কোথায় রেখেছে মনে করতে পারছে না। বেলকনিতে দেখে এসেছে, সেখানেও সেই তোয়ালে। এবার প্রচুর বিরক্ত হলো অধরা। মনে মনে ভয় পাচ্ছে কখন যেন ইভান চলে আসে ওর রুমে। কিন্তু একটা কথা আছে না, যেখানেই বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। হঠাৎ পেছন থেকে সবার থেকে অধিক পরিচিত ব্যক্তির কণ্ঠস্বর পেয়ে ঘুরে তাকালো অধরা। এত মনোযোগ সহকারে কি খুঁজে চলেছো রিদিতা? আপনি চলে এসেছেন? কেন, তুমি জানো না আমি এসেছি? না, আমি তো রুমে ছিলাম। তুমি রুমে ছিলে, কিন্তু আমি যে স্পষ্ট দেখলাম তুমি চুপি চুপি রুমে এসছো। তাহলে কি আমি ভুল দেখলাম? না না, মানে হ্যাঁ, কিন্তু না তো। কি না না হ্যাঁ হ্যাঁ করছো? বাই দ্য ওয়ে, তীব্র এসেছে, সাথে আমিও। তারপরও তুমি আমাদের কাছে না গিয়ে কেন রুমে এসছো? আর এখন তোমার হাতে ড্রেস কেন? আর কি লুকিয়ে তো, মানে আর কিছু লুকিয়ে তো লাভ নেই, সত্যিটা বলে দিচ্ছি। আজকে আমার খিদে পেতে হয়েছে, ভেবেছিলাম নাস্তা করে তারপর ফ্রেশ হব, কিন্তু তার আগে আপনি চলে এলেন। এখনো রাতে ড্রেস পরে আছি, তাই লুকিয়ে এসেছিলাম রুমে, যেন কেউ না দেখে। কিন্তু আফসোস, আপনি তো দেখে ফেললেন। বাসার অন্য সবার সাথে ড্রেস পরে থাকতে পারলে আমার সামনে কি সমস্যা? বলে ইভান অধরার একদম কাছে চলে গেল। মনে রেখো ঘর বলি, তুমি যে রূপে আমার সামনে থাকো না কেন,
সেটা আমার কাছে অনেক মায়াবী। এখন নয় আমি আসার আগে সেজেগুজে থাকো, কিন্তু যখন থেকে ফুল টাইম আমার সাথে থাকবে তখন কি করবে? আমি কিন্তু তোমার সমস্ত রূপে দেখতে চাই। ভাইয়া তো এসেছে, এরকম ড্রেসে আমায় দেখলে হাসাহাসি করবে, তো আমি জাস্ট ড্রেসটা করে চেঞ্জ করে নিয়ে আসছি। ওকে যাও, তোমাকে তীব্র খুঁজছে, কুইক এসো, আমি বাইরে যাচ্ছি। বলে ইভান বেরিয়ে এলো রুম থেকে, কিন্তু বাইরে এসে পড়েছে এক মহা যন্ত্রণায়। তীব্র একের পর এক খুঁজিয়ে কথা বলছে। একা থাকলে সমস্যা ছিল না, পাশ থেকে প্রায় সব কথাই মেহরিমা এবং তীব্রমা শুনছেন। চুপ করবে তীব্র? আমি যতই তোর বন্ধু হই না কেন, বৃদ্ধিতে কিন্তু তোর বোন হয়, একটু তো লাজ রাখ। এরকম কথাবার্তা কিভাবে বলিস? তুই বোধহয় ভুলে যাচ্ছিস অতরা, আমার বোন হওয়ার পাশাপাশি এখন ভাবি সেও এসব বলতে পারি। এখন আবার কে এলো? আচ্ছা ইভান তুই থাক, আমি দেখে আসি কে কলিং বেল দিচ্ছে। বলে তীব্র চলে গেল গেট খুলতে তীব্র চোখ পড়ল বাহিরে দাঁড়িয়ে থাকা ঈশানীর দিকে। তীব্র ঈশানীকে দেখেই দুপা পেছনে সরে গেল। কেমন আছো ঈশানী? অনেকদিন পর সাক্ষাৎ হলো। অধরা রুমে আছে, তুমি ভেতরে আসো। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি এত তাড়াতাড়ি চলে এসেছেন? হ্যাঁ, কিন্তু এই কথা বলে কেন? না মানে অধরা তো বলেছিল আপনার আসতে দুপুর হবে। আর তাই তুমি তাড়াতাড়ি চলে এলে, যাতে আমি আসার আগেই চলে যাও, তাই তো? না না এমনটা নয়, আসলে আপনি এত দূর থেকে প্লেন জার্নি করে আসবেন, সবাই ব্যস্ত থাকবে, সেখানে আমার এসে শুধু শুধু বিরক্ত করা ঠিক হতো না, তাই বলেছিলাম। তুই বোধহয় ভুলে গেছিস ঈশানী, তুই এই পরিবারেরই মেয়ে। কিভাবে পারলি এই কথাগুলো বলতে? আমি সবসময় চেষ্টা করছি তোকে আপন করতে। এখন তুই নিজেই বল, তুই কি অযৌক্তিক কথা বলেছিস নাকি যৌক্তিক? সরি আন্টিমণি, আমি বিষয়টা এইভাবে ভেবে দেখিনি, আর কখনো এইরকম কথা মুখেও আনবো না। বেলকনির এক পাশে দাঁড়িয়ে আছে অধরা, অন্য পাশে ঈশানী। কি হলো অধরা, উত্তর দিচ্ছিস না কেন? বল, কেন আমাকে মিথ্যে বললি? কেন মিথ্যে বলেছি? এটা তো স্পষ্ট ঈশানী ওরফে তীব্র ভাইয়ার বউ। তোকে এর জন্যই মিথ্যে বলেছি, যাতে তুই এসে দেখতে পাস ভাইয়া বাসায় আর সারপ্রাইজ হয়ে বসে যাক। কিন্তু তোকে সারপ্রাইজ দিতে গিয়ে উল্টো আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেছি। আহা, কি সুন্দর সিনেমাটিক দৃশ্য! তুই কিভাবে ভাইয়াকে দেখার সাথে সাথে পেছনে সরে গিয়েছিলি, আর কি সুন্দর করে দুজনের দিকে তাকিয়েছিলি। বান্ধবী, তোরা তো একদম সিনেমাকেও হার মানিয়ে দিয়েছিস। বুঝতে হবে না, কারণ বান্ধবী আর ভাই। বান্ধবী, তোরা তো একদম সিনেমাকেও হার মানিয়ে দিয়েছিস। বুঝতে হবে না, কার ভাই আর বান্ধবী। কি সম্বন্ধে কথা বলছো রিদিতা? অধরা একটা হাসি দিয়ে তাকালো ইভানের দিকে, পুনরায় তাকালো ঈশানীর দিকে। ঈশানী চোখের ইশারায় মানা করে যাচ্ছে অধরাকে, যাতে এসব কথা অধরা ইভানকে না বলে দেয়। তেমন কিছু না, ভাইয়া এলো আমাদের কাছে, এখন সবাই মিলে ঘুরবো ফিরবো মজা করবো, এটাই বলছিলাম। আপনি আসুন, খাবার খেতে হবে তো, অনেকক্ষণ তো রেস্ট নেওয়া হলো। ঈশানী, তুইও আয়। বলে অধরা ইভানের সাথে বেরিয়ে গেল রুম থেকে। কি করছো ভাইয়া? এখানে কেন বসছো? তাহলে আমি কোথায় বসবো? এই যে এখানে বসো, ওইখানে পাপা আর আম্মু বসবে, বুঝলা? কিন্তু তুই এত কিছু বুঝিস কিভাবে? আরে আমি জন্ম থেকে ট্যালেন্ট, এইসব আমার কাছে কিছুই। আগে সবাই বসো, তারপর সব কথা হবে। অধরা চুপচাপ বস, ছেলেটা এত দূর থেকে জার্নি করে এসেছে, শান্তিমতো খেতে দে এখন। তীব্র, তুই বস তো বাবা। আমি বসছি। আমার রুমেই তো ছিল, তোমরা বসো, আমি গিয়ে ঈশানীকে নিয়ে আসছি। বলে অধরা পা বাড়ালো নিজের রুমের দিকে। মন খারাপ করে বসে আছে ঈশানী। অধরা বারবার বলার পরও খেতে আসছে না। শোন ঈশানী, এখনো অনেক সময় হাতে আছে, ভাইয়াকে আমি বুঝাবো, কেন এত টেনশন করছিস তুই? আরেকটা কথা, ভাইয়া এখনো কিছু বুঝতে পারিনি, সো খুল, খাবার খেয়ে আয়। আম্মু সেই কখন থেকে ডাকছে, পরে কিন্তু বকা খাবি। ঈশানী তাকালো অধরার দিকে। অধরা হেসে ওকে আশ্বস্ত করলো। তারপর দুই বান্ধবী একসাথে গেল ডাইনিং রুমে। অধরা গিয়ে তাড়াতাড়ি একটা চেয়ারে বসে পড়ল। বাকি আছে একটা চেয়ার, যেটা তীব্রের পাশে। এবার ঈশানী কি করবে? অধরা ঈশানীর দিকে তাকিয়ে প্রসন্নতার হাসি দিল। এতে ঈশানী খুব বিরক্ত হলো। একসময় ইভান বলে উঠল, কি হলো ঈশানী, বসছো না কেন? তুমি কি আমার জন্য ভয় পাচ্ছ? যদি আমার জন্য এখানে না বসো তাহলে শোনো, ভার্সিটিতে তুমি আমার অবশ্যই স্টুডেন্ট আর আমি তোমার টিচার, কিন্তু এখানে আমি তোমার দুলা ভাই। সো রিল্যাক্স, ভয়ের কিছু নেই।
তুমি আমাদের সবার সাথে বসবে। অধরা এবার একটু জোরে হেসে উঠল। হ্যাঁ ঈশানী, এখানে বস না তাড়াতাড়ি। দেখ তোর জন্য আমরা অপেক্ষা করছি, খুব খিদে পেয়েছে রে। আর অপেক্ষা করিস না তো, পরে তোর বিয়েই খেতে পারবো না। এবার প্রচণ্ড রাগ হলো ঈশানীর, কারণ অধরা তাকে জেনে বুঝেই এইভাবে মজা করলো। মাথা নিচু করে গিয়ে তীব্রের পাশে চেয়ারে বসে পড়ল। সবাই আনন্দের সহিত খাচ্ছে, কিন্তু ঈশানীর মনে অন্য চিন্তা। তীব্রের বডি থেকে ভেসে আসা করা পারফিউমিক ঘ্রাণ। ঈশানী স্পষ্ট সেই ঘ্রাণ অনুভব করছে, সাথে সাথে চোখ তুলে একবার তাকালো তীব্রর দিকে। তীব্রের আশেপাশে কোনো মনোযোগ করে গল্প করছে ঠিকই, কিন্তু প্লেটের দিকে তাকিয়ে। এতদিন পর দেশি খাবার খাচ্ছে, তাও মা আর মামির হাতে। স্বাভাবিকভাবে মন অন্য কোথাও যাওয়ার কথা নয় এখন। তীব্রের থেকে চোখ সরিয়ে নিল ঈশানী। হঠাৎ চোখ পড়ল অধরার দিকে, দেখলো অধরা ওর দিকে তাকিয়ে আছে। চোখে চোখ পড়ে অধরা পুনরায় ঈশানীকে আশ্বস্ত করছে। এবার বিষয়টা ইভানের নজরে পড়ল। ইভান মনে মনে ভাবছে, ঈশানের এমন আচরণ, তারপর অনেকবার খাবার খেতে ডাকার পরেও না আসা। ঈশানী চলে যাওয়ার অনেকক্ষণ হলো। অধরা মাথা ব্যথা করছিল বিধায় ও রুমে একটু ঘুমোতে গেছে। তীব্রর সাথে ইভান ড্রয়িং রুমে বসে আড্ডা দিয়েছিল। হঠাৎ করে ওর মনে পড়ল লাঞ্চ করার সময়কার ঘটনা। অধরা কি করছে এটা দেখার জন্য সবাইকে বলে ওর রুমে গেল। মাথা নিচে দুটো বালিশ দিয়ে অধরা বই পড়ছে। ইভানের আগমনে নিজের হস্তের পুস্তকখানা রেখে দিল পাশে। তোমার মাথা ব্যথা কমে গেছে? না, কিন্তু এইভাবে শুয়ে শুয়ে কি কি করব তাই পড়ছিলাম। আমি বাসায় সশরীরে উপস্থিত থাকা সত্ত্বেও এত বইয়ের প্রতি আকর্ষণ, তার মানে আমার থেকে তোমার কাছে বই প্রিয়। এরকম কিছুই নয়, বইয়ের জায়গায় আর আপনি আপনার জায়গায়। একজন শিক্ষার্থীর জীবনের বইয়ের গুরুত্ব কতটুকু, হাজবেন্ডের গুরুত্ব তার চেয়েও অধিকতর। কিন্তু একজন টিচারের ওয়াইফ হওয়ার সুবাদে বই পড়ার অভ্যাস আমার মনে হয় অন্য সবকিছু থেকে ভালো। তাছাড়াও রেজাল্ট খারাপ হলে তখন সবাই আপনাকেই বলবে, এত ভালো যোগ্যতা সম্পন্ন হওয়া সত্ত্বেও কেন এরকম একটা স্টুডেন্টকে বিয়ে করলেন? তখন তো আপনি কোনো উত্তর দিতে পারবেন না, তাই না? তুমি আসলে একটা বোকা। প্রথমত, একজন টিচারের বউ হওয়ার দরুন তোমার এমনিতে পড়ালেখাতে মনোনিবেশ করতে হবে। দ্বিতীয়ত, তুমি যে ক্লাস টপার এটা জেনে তোমাকে বিয়ে করেছে ইভান রেজা চৌধুরী। তৃতীয়ত, আমার সম্পূর্ণ বিশ্বাস আছে তোমার উপর। আমার মনে হয় না তুমি কখনো আমাকে নিরাশ করবে। চতুর্থত, পড়ালেখা পরেও করা যাবে, কিন্তু জামাই আদর আগে করতে হবে। মিসেস চৌধুরী, বুঝলেন? সরাসরি বললেই পারতেন আপনার এখন বউয়ের আদর চাই। তার মানে তুমি নিজের মুখে স্বীকার করছো যে তুমি তোমার হাজব্যান্ডকে আদর করবে? বলে ঠোঁটে এক শয়তানি হাসি ফুটিয়ে তুলল ইভান। অধরা এতক্ষণে বুঝতে পারল নিজের কথাতেই নিজে ফেঁসে গেছে, কিন্তু এখন কিভাবে সামলাবে তার রাগী গম্ভীর স্যারকে। না না, আমি এইভাবে বলতে চাইনি, আপনি যা ভাবছেন মোটেও তা নয়। আমি তো জাস্ট একটা কথার কথা বললাম। বাইরে বোধহয় সবাই খুঁজছে আমাদের, বলুন এবার বাইরে যাই। ওয়েট, মিসেস চৌধুরী। থমকে গেল অধরা। সাথর সমস্ত হৃৎপিণ্ডে কম্পন অনুভূত হলো। তাহলে কি তার টিচার নামক হাজব্যান্ড গভীর থেকে গভীরতর স্পর্শে মুড়িয়ে রাখবে তাকে? অন্যার মুঠি শক্ত হাতে চেপে ধরল অধরা। ইভান বসা থেকে এগিয়ে এলো অধরার কাছে। এখন ইভান একদম অধরার সন্নিকটে, একজন অপরজনের নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছে। ঘোলাটে দৃষ্টিতে অধরা তাকালো ইভানের দিকে। আজকে অদ্ভুত লাগছে ইভানকে। কণ্ঠস্বরের মধ্যে যেন একরকম নেশা কাজ করছে। ইভান অধরার কানে কাছে মুখ গুজল। কি মিসেস চৌধুরী, এবার কাঁদছেন কেন? ভয় পেলেন? খুব না বলছিলে আদর করবে। এখন আদর নেওয়ার জন্য তো কাছে আসলাম, কিন্তু তুমি এমন পালায় পালায় করছো কেন বউ? আমার কি তোমার উপর কোনো অধিকার নেই? বৃদিতা, ভয় লাগছে তোমার? চিন্তার কিছু নেই। যতক্ষণ না পর্যন্ত তোমাকে আমার কাছে সম্পূর্ণভাবে নিয়ে যেতে পারছি, ততক্ষণ পর্যন্ত এমন কিছু করবো না যাতে তুমি কষ্ট পাও। তাছাড়াও তোমার অনুমতি ব্যতীত কখনোই স্পর্শ করার স্পর্ধা দেখাবো না, নিশ্চিত থাকতে পারো। ইভানের এইরকম কথা শুনে অধরার মুখে প্রসন্নতার হাসি ফুটে উঠল। এতদিন ইভানকে সম্মান করত ঠিকই, কিন্তু আজকের পর থেকে সম্মানটা আরও প্রখর হয়ে গেল। ইভান বারবার বলছে অধরাকে চোখ খোলার জন্য, কিন্তু অধরা চোখ বন্ধ করে আছে। হঠাৎ নিজের সমস্ত শক্তিতে ইভানকে জড়িয়ে ধরল অধরা। এই প্রথমবারের মতো স্ত্রী এমন ভালোবাসা পেয়ে নিজেকে ধন্য মনে করছে ইভান। আমি কল্পনাও করতে পারিনি আমার বৈবাহিক সম্পর্কটা যে এত মধুর হবে। আপনাকে পাত্রের জায়গায় দেখে হৃৎপিণ্ডে কাঁটা দিয়ে উঠেছিল আমার। বারবার এটাই মনে হচ্ছিল, হয়তো স্বচ্ছায় জীবনটাকে নরকের দিকে ঠেলে দিচ্ছি আমি।
আর সেই নরক যন্ত্রণা ভোগ করতে হবে সারাটা জীবন। কিন্তু কখনো ভাবতে পারিনি আমার এই সিদ্ধান্ত দ্বারাই জীবনের স্বর্গসুখ প্রাপ্তি হবে। নিজের স্ত্রীর মুখে এইরকম কথা শুনে স্বস্তি পেল ইভান। হয়েছে তো ঘরওয়ালি, আর কান্না করতে হবে না। এই প্রফেসর তোমার ব্যক্তিগত সম্পদ, তোমার যা ইচ্ছা তুমি তাই করবে তার সাথে, আর কান্নাকাটি নয়। বলে নিজের বক্ষ থেকে অধরাকে তুলে চোখ মুছে দিল। আর কখনো যেন তোমার চোখে জল না দেখি। তোমার এক ফোঁটা আখের অশ্রুতে আমার হৃদয় ক্ষত বিক্ষত হয়েছে। বাইরে আকাশের দিকে তাকিয়ে শুয়ে আছে অধরা। মনে তার এখন একটাই আকাঙ্ক্ষা, নিজের একান্ত ব্যক্তিগত পুরুষের সাথে দিবারাত্রি এক করে থাকা। কিন্তু তার পূরণ হচ্ছে কোথায়? ইভান কখনো এসে এখানে রাতে থাকে না, কিন্তু সময়ের জন্য আসে, আবার কিছু সময়ের জন্য আসে আবার চলে যায়। তাতে অধরা খুশি। মাঝে মধ্যে ঘুরতে নিয়ে যায়, ওর ছোট ছোট ইচ্ছেগুলো নিজ দায়িত্বে পূরণ করে, ও লেখাপড়ায় সাপোর্ট করে। গানের প্রতি একটা আলাদা আকর্ষণ ছিল অধরার। ইভানের প্রেরণায় এখন সে সঙ্গীত বিদ্যালয়ের ছাত্রী। কখনো রাত 12টার সময় বাসা নিচে এসে বলে বের হোক তাড়াতাড়ি, নয়তো কখনো বলে পুরোটা রাত। একসময় কথা বলতে বলতে অধরা ঘুমিয়ে বলল ইভান তার প্রেয়সীর প্রতিটা নিঃশ্বাসের ধ্বনি ফোনের ওপাশ থেকে শোনে। সময় যত গড়িয়ে যাচ্ছে ইভানের মধ্যে প্রেমময় ভাব তত উজ্জ্বল হয়ে উঠছে, আর তার প্রভাব পড়ছে অধরার উপর। অধরা শুয়ে শুয়ে ইভানের কথাই ভাবছিল। বাসা থেকে গেছে সন্ধ্যার আগে, অথচ পৌঁছানোর পর শুধু বলেছে আমি বাসে পৌঁছে গেছি, তুমি চিন্তা করো না। আর কিছুই বলেনি ইভান। তাতে অধরার মন প্রচণ্ড খারাপ। ফোনটা হাতে রাখা সেই সন্ধ্যা থেকে, কিন্তু যার জন্য এত কিছু তারই খবর নেই এখনও। অধরার চোখ প্রায় লেগে এসেছিল, তখনই ফোনটা বেজে উঠল। বিরক্তি নিয়ে ফোনটা চোখের সামনে ধরল। ভেবেছিল ঈশানী হয়তো ফোন করেছে, কিন্তু স্ক্রিনে যার নাম ভেসে উঠেছে তা দেখে অধরা শোয়া থেকে লাফিয়ে উঠল। কি করছো ঘরওয়ালি? অধরা কোনো কথা বলছে না, চুপ করে বসে আছে। মনে মনে বলছে এতক্ষণ আমাকে কষ্ট দিয়েছিলেন, এখন আপনি একটু কষ্ট পান। দিব না কোনো উত্তর, এইভাবে চুপ করে থাকবো। কি হলো রিদি, কথা বলছে না কেন? এই রিদি, রিদি, মিসেস চৌধুরী, সব কিছু তো ঠিকঠাক, তাহলে ম্যাডামের আবার কি হলো? আমি কি কোনো কিছু করলাম? এসবই ভাবছে ইভান। এদিকে অধরা মিটিমিটি হাসছে, কিন্তু কোনো সাড়া দিচ্ছে না। ইভান পড়েছে মহা বিপদে। এবার কি করে বইয়ের অভিমান ভাঙবে? কিন্তু অভিমান ভাঙানোর আগে তো কারণটা জানা অত্যাবশ্যকীয়। বেচারি তো এতক্ষণ ধরে বুঝতে পারছে না অধরার এত অভিমান হলো কেন। অনেকক্ষণ ভাবার পর ওর মনে পড়ল বাসায় ফেরার পর থেকে অধরার সাথে একটু কথা বলেনি। এবার আস্তে আস্তে ধোঁয়াশার ছন্দে বলতে শুরু করলো। মিসেস ইভান রিদিতা চৌধুরী, আমি প্রথমে আপনার কাছে ক্ষমা প্রার্থী। প্লিজ আগে ক্ষমা করে দেব, প্রমিস। এরকম ভুল আর কখনো হবে না। এই যে কান ধরছে। আসলে কী হয়েছে জানো, বাসায় ফেরার পর যখন রুমে বসে অফিসের কিছু কাজ করছিলাম, তখন এসে আসে সাথে ওর রিক্তা। ওদের একটা টপিকে সমস্যা হচ্ছিল। অনেকবার রিকোয়েস্ট করেছে দুজনে মিলে, যদিও আমার হাতে সময় ছিল না, কিন্তু তখনই মা এসে বলে ওদের যেন বুঝিয়ে দিই। একটু সময়েরই তো ব্যাপার, তখন কি আমার কিছু করার ছিল? তুমি বলো। ও বউ। অধরার শরীর হিংসায় পড়ে যাচ্ছে। যে মেয়েটা তার স্বামীকে তার কাছ থেকে ছিনিয়ে নিতে চায়, সে মেয়েটাই ইভান সাহায্য করেছে। একটা টপিক বুঝতে এত সময় লেগে গেল? অধরার বয়স শুনে ইভান একটু স্বস্তি পেল। ভেবেছিল কি থেকে কি করতে হবে বইয়ের রাগ ভাঙানোর জন্য। না, একটা টপিক বুঝতে এত সময় লাগবে কেন? ভার্সিটির কিছু পেপারস আমার কাছে, সেগুলো চেক করছিলাম, তাই দেরি হয়ে গেছে। বউ প্লিজ, আর অভিমান করে থেকো না। তুমি একবার মুখ ঘুরিয়ে নিলে আমার সমস্ত ধরনের আধারে পরিপূর্ণ হয়ে যায়। ওই শ্যামাঙ্কিনী, তুমি যে আমার আধার রাতের প্রজ্বলিত প্রদীপ। তুমি যদি এইভাবে অভিমানে পরিপূর্ণ হয়ে থাকো, তাহলে কি আমার হৃদয়ে ক্ষত হবে না? ইভানের কথা শুনে এক নিমেষেই অধরা সব রাগ অভিমান জলের মতো স্বচ্ছ হয়ে গেল। খিলখিলে হেসে উঠল এক প্রাণবন্ত নারী। ফোনের ওই পাশ থেকে সেই হাসির শব্দ শুনে কারোর এতক্ষণে বলা ছন্দবদ্ধ বাক্যগুলো সার্থক হলো। অধরার হাসির আওয়াজে ইভান শুনছে গভীর থেকে গভীরতর ভাবে। নিজের প্রেয়সীর অভিমান ভাঙাতে পেরেছে বলে ভেতর থেকে বেরিয়ে এলো প্রশান্তির নিঃশ্বাস। এবারের মতো জয় করে নিলেন, কিন্তু যদি পরের বার এমন হয় তখন কি হবে স্যার? যে একবার ভালোবাসাদের যুদ্ধ জয় করে নিতে পারে, সে কিন্তু বারবার এরকম যুদ্ধ করতে ইচ্ছুক হবে মিসেস চৌধুরী।
খাবার খেয়েছ নাকি খাবারের উপরে অভিমান? হাসলো অধরা, মনে মনে ভাবছে লোকটা ওর সব দিকে খেয়াল রাখে। খেয়েছি, ভাইয়া জোর করে খাইয়ে দিয়েছে আর বলেছে যার উপর রাগ তার বাসায় গিয়ে যেন এইসব করি, এখানে এইসব চলবে না। তো আপনার কি সেই মানুষটার বাসায় সারা জীবনের জন্য আসার সুপ্ত বাসনা জেগেছে? যদি জেগে থাকে তাহলে প্রকাশ করে ফেলুন। একটা উপায় আপনার স্বামী ঠিকই খুঁজে বের করবে, কিন্তু আফসোস সেখানে এসে রাগ, অভিমান, অভিযোগ, ঝগড়া যাই হোক না কেন না খেয়ে থাকতে পারবেন না, বুঝলেন? হ্যাঁ বুঝলাম, কি বুঝলেন? এটাই যে না খেয়ে থাকা যাবে না, কিন্তু ঝগড়া করার পর কেউ যদি খাইয়ে দেয় তাহলে এ কথা শুনবো, নয় তো শুনবোই না। যথাজ্ঞা মেরে নেনি, আপনি যা বলবেন তাই হবে। ইভানের কথা শুনে অধরা পুনরায় হাসলো, আর ইভান ফোনের ওপাশ থেকে একমাত্র প্রেয়সীর হাসি মাখা মুখখানি হৃদয় অনুভব করলো। রাত 12টা, এখনো ওরা কথা বলতে ব্যস্ত। তীব্র একবার আসছিল অধরার কাছে, কিন্তু দরজার কাছে আসতে শুনতে পাই অধরা ইভানকে কিছু একটা বলছে। প্রেমটা আর নষ্ট করতে চাইল না, বিরক্ত না করে প্রস্থান করলো নিজের কক্ষে। ঈশানী অলরেডি 5টা টেক্সট করেছে অধরাকে, কিন্তু কোনো রেসপন্স পায়নি। ওদিকে নিজেও বুঝে গেছে বান্ধবী ব্যস্ত নিজের স্বামীর সাথে প্রেমবিলাস করতে। তারপর ভেবেছিল একবার তীব্রকে ফোন করবে, কিন্তু করেনি। অধরা, তুই বল না আসতে। তুমি বুঝতে পারছো না আম্মু, ঈশানী সকালে বলেছে ও আজকে ভার্সিটিতে যাবে না। তুই ওরে বল আমি আসতে বলেছি। কি হয়েছে রে? ঈশানী বলেছে আজকে ও ভার্সিটিতে যাবে না, কিন্তু এইদিকে আম্মু পাগল হয়ে গেছে। ঈশানী যেন বাসায় আসে সেই জন্য। সেমাই নাকি খুব প্রিয় ঈশানীর, এখনো এই একটুকু সেমাই খাওয়ার জন্য এত দূর থেকে আসবে। সাথে যদি আরো কিছু থাকতো তাহলে একবার ভেবে দেখা যেত। সাথে আর কিছু নেই? তোকে কে বললো অধরা? আম্মুই তো বললো শুধু সেমাই। সেমাইয়ের সাথে আমার হাতের হালুয়াও আছে, কিন্তু সাথে ভাবি রান্না করেছে মোরগ পোলাও। এখন একবার ফোন করে দেখ, ঈশানী আসতে 1 মিনিটও লাগবে না। আগে বললেই তো হতো, এত কিছু রান্না হয়েছে আর ঈশানী ছাড়া আমরা খাবো কিভাবে? আমি এখনই ফোন করছি। এতক্ষণ তো খুব ভাব দেখাচ্ছিলি। আর শোন, ঈশানীকে বলবি আমিনা ভাবিকে নিয়ে আসতে। এই আমিনা ভাবিটা আবার কে মামি? ঈশানীর আম্মু, অনেক দিন ধরে আমাদের দেখা সাক্ষাৎ হয় না। সামাদ ভাইয়ের সাথে অধরার বাবার বাইরে দেখা হয়ে যায়। আমাদের নারীদের জীবন বড় বৈচিত্র্যময়। ও, কিন্তু আমি তো কখনো ওর আম্মু বা আব্বুকে দেখিনি। ওরা একটু কম আসে, তাই দেখিসনি। তাছাড়া সামাদ ভাইয়ের তো বিজনেস আছে, উনি সারাদিন কাজ নিয়ে ব্যস্ত থাকেন। তোর মামার মতো আর ভাবি সারাদিন বাসায়। তোমাদের গল্প শেষ হয়েছে আম্মু? যদি শেষ হয়ে থাকে তাহলে ফোনটা দিই। তোকে মানা করলো কে ফোন দিতে? এখন ফোন দিতে সমস্যা হলে নিজের রুমেতে তো যাইতে পারিস, গাধি কোথাকার। শাট আপ ভাইয়া, বেশি বলে ফেলছো এবার। ফুপি দেখো না তোমার ছেলেকে কি বলছে আমায়। নিজের রুম থেকে ভেসে আসলো এক শাসিত কণ্ঠস্বর। তীব্র, এসব হচ্ছেটা কি? অধরা তোর ছোট বোন হয়, এই রকম কেন করিস ওর সাথে? সাথে সাথে দমে গেল তীব্র। যদি এখন কিছু বলে তাহলে মায়ের বকুনি খাবে নিশ্চিত। ওদিকে অধরা বিজয়ের হাসি হেসে চলেছে নিজের রুমে। ডাটা অন করার সাথে সাথেই চোখ গেল একটা নোটিফিকেশনের দিকে। প্রিয় বউ, আজকে একটু তাড়াতাড়ি ক্লাসে এসো, খুব দেখতে ইচ্ছে করছে তোমাকে। আর ক্লাস পরে ঈশানীকে নিয়ে রেডি থাকো, আজকে একটা জায়গায় যাব। এখন বলবো তো ঈশানীকে কেন নিয়ে যেতে বলেছে? তার কারণটা এখন বলবো না, সময় এলে তুমি নিজেই দেখতে পাবে। নিজের অজান্তে ঠোঁটের কোণে ফুটে উঠল এক সুপ্ত হাসির চিহ্ন। বাইরে থেকে সেটা পর্যবেক্ষণ করলো তীব্র। নিজের বোনের খুশিতে তীব্রকে যেন আরও বেশি খুশি দেখাচ্ছে। এরকমটাই চেয়েছিল ও। অধরাকে জন্মের পর থেকে আপন বোনের মতো স্নেহ করে গেছে, এমনকি অধরা নামটা দেওয়া তীব্ররই। কিরে, রুকি রুকি কোথায় যাচ্ছিস? থমকে গেল ঈশানী। ভেবেছিল চলে যাবে অধরার রুমে, তাহলে আর তীব্রের সামনে পড়তে হবে না, কিন্তু তার আগে মেহরিমা বেগম দিলেন ঘটনা ঘটিয়ে। পেছনে ফিরে ঈশানী আশপাশে একবার ভালো করে দেখে নিল, না, তীব্রকে কোথাও দেখা যাচ্ছে না। কি হলো, কথা বলছিস না যে? আসলে আন্টিমণি প্রতিদিন তো যাই ভার্সিটিতে, তাই আজকে ভেবেছিলাম একটু বাসায় থেকে পড়ব, কিন্তু তার হলো কই, সেই তো আমাকে আসতে হলো। এখন তো বলবে আম্মু কেন আসেনি, আম্মুকে পারলে তুমি এনো। আম্মু কি কখনো আমার কথা শোনে?
আর আমাকে প্লিজ বকো না, একটু একা থাকতে চাইছিলাম, তাই আসতে রাজি হচ্ছিলাম না। এতক্ষণ ঈশানীর সব কথা তীব্র দরজার ওপাশ থেকে শুনছিল। যখন মেহেরিমা বেগম কিছু বলতে যাবেন তখনই বেরিয়ে এলো তীব্র। তা তুমি কখনো কোনো এলে মহারানী ভিক্টোরিয়া? এতই যখন নিজেকে সময় দেওয়া প্রয়োজন ছিল তখন মামির প্রস্তাব প্রত্যাখ্যান করলে না কেন? আরে এই যে স্টুডেন্ট বয়সে এত ফাঁকিবাজ করছো, তোমার বাচ্চা কাচ্চা যে এরকম ফাঁকিবাজ হবে না তার কি গ্যারেন্টি? শুধু বাবা ভালো থাকলে হয় না, বাবার সাথে সাথে মায়েরও ভালো থাকাটা অত্যন্ত প্রয়োজনীয়। এসব কি শুরু করলি তীব্র? মেয়েকে আনালাম এত কষ্টে, আর তুই এসব শোনাচ্ছিস? যা তো এখান থেকে। ঈশানী, আয় তো মা আমার সাথে। আগে খাবি, তারপর অধরার সাথে দেখা করবি। আজকে কি অধরা তোকে রেখেই খেয়েছে? যদিও খেতে চায়নি, কিন্তু তীব্র জোর করে খাইয়ে দিয়েছে। ঈশানীর মন পুনরায় ভেঙে গেল। ভেবেছিল তীব্র ওকে নিয়ে একটু হলেও ভাবে, কিন্তু এই কথা শোনার পর ওর সমস্ত আশা সমাপ্ত হয়ে গেল। এগিয়ে গেল মেহেরিমা বেগমের পেছন পেছন। আমি শুধু শুধু এইসব নিয়ে ভাবছিলাম, এইরকম হয় নাকি? কোথায় উনি আর কোথায় আমি, আকাশ পাতাল ফারাক। আফসোস শুধু একটাই, আমি আপনার কাছে কখনো প্রকাশ করতে পারলাম না আমি আপনাকে কতটুকু ভালোবাসি। ইতিমধ্যে সমস্ত ক্লাস শেষ হয়েছে। পার্কিং সাইটে দাঁড়িয়ে আছে অধরা। ঈশানী বারবার বলছে আমাকে কেন থাকতে হবে। কাবাব মে হাড্ডি হয়ে কোনো লাভ আছে অধরা? আমি চলে যাই না, তাহলে তোরা আরো একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবি। চুপচাপ এখানে দাঁড়াতো, এমনিতেই রোদের মধ্যে অবস্থা খারাপ, তার উপর আবার তুই এসব শুরু করেছিস। আরে বলো, নিশ্চয়ই কোনো কারণ আছে তাই স্যার আমাদের এই কড়া রোদে দাঁড়িয়ে থাকতে বলেছে। এত গরমে এখানে দাঁড়াবো কি করে? এতক্ষণ ধরে আসার কি টাইম হচ্ছে না তোর? একটা ফোন দিয়ে দেখ, স্যার হয়তো কাজের চাপে ভুলে গেছেন। ভুলবেন কেন? বউ আর শালীকে এত রোদে দাঁড় করিয়ে উনি কাজ করবেন? ইটস নট পসিবল। কাজ করছিলাম না গো বউ, প্রিন্সিপাল হঠাৎ করে জরুরি তলব করেছেন, তাই বাধ্য হয়ে যেতে হলো। আমার মোটেও ইচ্ছে ছিল না এত রোদে তোমাদের দাঁড় করে রাখার। আগে যদি জানতাম স্যার ডাকবেন তাহলে গাড়ির চাবি দিয়ে যেতাম, বাট তারপরও আই এম সরি। ইভানের এমনভাবে কথা বলা দেখে অধরার হাসলো, আর সেই হাসি কেউ একজন মনোমুগ্ধকর দৃষ্টিতে তাকিয়ে দেখল। এই সম্পূর্ণটা নোটিশ করলো ঈশানী কাশিতে ইভান অধরা বাস্তবিকে ফিরে এলো। কিন্তু আপনি যাবেনটা কোথায় সেটা তো এখন বলতে পারেন। একটু ধৈর্য ধরে থাকলে কি হয় রিদিতা, পৌঁছানোর পর তো দেখতেই পাবি কোথায় এসছে। একবার তাকিয়ে দেখো ঈশানের দিকে, এত চঞ্চলতা কিভাবে প্রকট হলো তোমাদের মধ্যে? ঈশানী হাসছে, কারণ ইভান এখনো জানে না অধরা যাদের সাথে বেশি মিশে তারা একমাত্র জানে অধরা কেমন। অধরা হঠাৎ করে দেখতে পেল ঈশানী হাসছে। এটা দেখে অধরারও ভালো লাগলো, কারণ ঈশানী এখন প্রায় সময় মনমরা হয়ে থাকে। অথচ এই বিপদ থেকে পরিত্রাণ পাওয়ার উপায় জানা সত্ত্বেও অধরা কিছু করতে পারছে না। তবে এখন ভেবে রেখেছে আজকের রাতে ইভানকে সব কিছু খুলে বলবে, আর ইভানকে বলবে সব কিছু ঠিকঠাক করে দিতে। একমাত্র ইভানই ভরসা। ইভানের কথা মাথায় আসতে চোখ তুলে তাকালো ইভানের দিকে। আজকে ঈশানীর সাথে পেছনে বসেছে ও। এখন খুঁটিয়ে ইভানকে পেছন দিক থেকে দেখছে। হঠাৎ করে ইভান গাড়ি ব্রেক করলো। অধরা বাহিরে তাকিয়ে দেখতে পেল একটা বড় শপিং মল। মনে মনে ভাবলো হয়তো ইভান ওকে শপিং করাতে নিয়ে এসেছে, আর তাই ঈশানীকে ও আস্তে করে বলেছে, রেডি নামছে না কেন? অধরা তাকিয়ে দেখলো ঈশানীও নেমে গেছে, আরও এখনও ভাবছে ইভান এখানে কেন নিয়ে এসেছে। এবার আর থাকতে পারলো না, জিজ্ঞেস করেই বসলো, শপিং মলে আমাদের কি কাজ? আমার তো এখন কোনো পোশাকের প্রয়োজন নেই, তাহলে এইখানে কেন নিয়ে এসেছেন? রিল্যাক্স রীতি, আমি তোর কিডন্যাপার নই যে এত চিন্তা করবে। আচ্ছা ঈশানী, তুমিই বলো, কেউ করে হাজবেন্ডের সঙ্গে এসে এত প্রশ্ন করে? হঠাৎ করে ইভান ঈশানীকে প্রশ্নটা করে ঈশানী দ্বিধায় পড়ে গেল। আপাদমস্তকে না বলল, কিন্তু ওর মনে চলছে অন্য কিছু। এদিকে কোথায় যাচ্ছ রিদি? আমার সত্যি আর ভালো লাগছে না। শপিং মলে নিয়ে এসেছেন তো শপিং করার জন্য, তাহলে এখন কেন আবার যেতে দিচ্ছেন না? ওইদিকে ভালো ড্রেস পাওয়া যায় না, সব শাড়ি আর লেহেঙ্গা, তাই এইদিকে যাব। আজকে আমি তো তোমাদের শপিং করাতে নিয়ে আসিনি। যদি শপিং করতে চাও তাহলে অন্য একদিন করে নিও, এখন চলো আমার সাথে। অধরের এবার কিছুটা রাগ হলো।
একে তো ইভান এতক্ষণ যাবৎ স্পষ্ট করে কিছুই বলছে না, তারপর আবার এখন শাড়ির দোকানের দিকে যাওয়ার কথা বলছে। অধরা নিজের রাগকে বসে রাখতে পারল না, রেগে গিয়ে ইভানের চুলগুলো টেনে ধরলো, সেই সাথে খামচি মেরে ধরলো, তারপর থেকেই ছাড়ছে না। 1 ঘন্টা যাবত আমাদের নিয়ে মজা করছেন, কোথাও যাচ্ছেন না, আবার এখন নিয়ে এসেছেন এইখানে। যতক্ষণ না পর্যন্ত আপনি স্পষ্ট করে কিছু বলছেন, এতক্ষণ পর্যন্ত আমি আপনার চুল ছাড়ছি না। বুঝুন এবার কত ধানে কত চাল। আশপাশ দিয়ে অনেকেই তাকাচ্ছে ওদের দিকে। দু একজন এগিয়ে আসতে চাইল। ইভান বলল, বউ সামান্য একটু রাগ করেছে, আমি দেখে নিচ্ছি, আপনারা যান। ঈশানীও এসেছিল অধরাকে সরাতে, কিন্তু ইভান মানা করে দিয়েছে। তা বউ, এখন কি রাগ মিটলো? আর কতক্ষণ এইভাবে আমার চুলগুলোর উপর হামলা চালাবে? পরে দেখা যাবে তোমারই জামাই টাক, তখন কি ভালো লাগবে বলো? সাথে সাথে অধরার হাতে জখম হালকা হয়ে এলো ইভান নিজের পেয়সীকে 2 বাহু দ্বারা বক্ষ পিঞ্জরে আটক করে নিল। ঈশানী পাশ থেকে সব দেখছে, ওর চোখে জলের রেখা স্পষ্ট। অধরা না দেখলো, আর চোখে ইভান সবই দেখলো। তারপর অধরাকে জড়িয়ে ধরা অবস্থায় নিয়ে গেল কাঙ্ক্ষিত স্থানে। সেখানেও সবাই একসাথে কথা হয়েছে। ইভানের একটাই উত্তর, বই একটু রাগ করেছে। দোকানি 2টা প্যাকেট এগিয়ে দিলেন। ইভান ঈশানীকে বলল, এগুলো তুমি নিয়ে এসো, আমি তোমার বান্ধবীকে সামলাই, নয়তো সব ভেস্তে যাবে। বলে ইভান অধরাকে নিয়ে হাঁটতে শুরু করলো। ঈশানী ব্যাগ নিয়ে হেঁটে আসছে, কিন্তু মনে অনেক প্রশ্ন। কি ভেস্তে দেবে অধরা? আর স্যার সবকিছু ক্লিয়ার করছেন না কেন? তাছাড়াও এই ব্যাগগুলোতে কি আছে? অধরাকে নিয়ে একটা আইসক্রিম কিনে দিল ইভান, কিন্তু তারপরেই ও জেদ ধরে আছে, সব কিছু বলবে, নয়তো কোথাও যাবে না। ইভান বহু কষ্টে বোঝালো অধরাকে। তারপর একটা আইসক্রিম অধরার হাতে দিয়ে বলল, তোমার বান্ধবী। অধরা আইসক্রিমটা হাতে নিয়ে এগিয়ে এলো গাড়ির দিকে, আর ইভান আইসক্রিমের বিলটা দিয়ে পেছন পেছন আসছে। কি রে, কিছু জানতে পারলি? অধরা হাসলো। ঈশানী ভেবেছে হয়তো অধরা জেনে গেছে ইভান স্যার কেন এরকম করছেন, কিন্তু হলো উল্টো। অধরা হেসে একটা আইসক্রিম এগিয়ে দিল। আমি এখনো ছোট বাচ্চা, বোন নে, এটা তোর আইসক্রিম খা, পরে সব জেনে নিব। এখন আমাকে আইসক্রিম দিয়ে সব ভুলানো হয়েছে। অধরার এমন কথা শুনে ইভান প্রচুর হাসলো, কিন্তু নিজের হাসিটা কারোর সামনে প্রকাশ করলো না। তারা দিতে লাগলো ওদের গাড়িতে ওঠার জন্য। বাধ্য হয়ে পুনরায় ঈশানী অধরা গাড়িতে উঠে বসেছে। গাড়ি চলছে আপন গতিতে। ইভান একটা স্যাড সং চালিয়ে দিয়েছে। অধরা এতে প্রচুর বিরক্ত হচ্ছে, আর ঈশানী মনে জেগেছে তীব্রকে হারানোর আশঙ্কা। ইভান আর চোখে তাকালো ঈশানীর দিকে। ঈশানীকে দেখে বোঝা যাচ্ছে ও কত চিন্তিত। নিজের প্রিয় কাউকে হারানোর কষ্ট যেন ওর চোখে স্পষ্ট হয়ে উঠেছে। ইভান এবার 100% শিওর হলো। তারপর হাসলো এক অদ্ভুত হাসি, যেই হাসিটা অধরার চোখে না পড়লো ঈশানী চোখ এড়িয়ে যেতে পারল না। গাড়ি পুনরায় থামলো। অধর ঈশানী তাকিয়ে দেখলো একটা বিউটি পার্লার। একে অপরের দিকে তাকালো, কিছুই বুঝতে পারলো না ওরা। আচ্ছা, আপনি কি শুরু করেছেন একটু বলবেন? কেন, আমি আবার কি করলাম? আগে নিয়ে গেলেন একটা শপিং মলে, সেখান থেকে কি আনলেন সেটা আপনিই ভালো জানেন। ব্যাগ দোকান থেকে কষ্ট করে আনলো আমার বান্ধবী, অথচ এইগুলো আপনার কাছে রাখা। এখন আবার গাড়ি ব্রেক করলেন পার্লারের সামনে। আচ্ছা বলুন তো, এখানে আমাদের কি কাজ? তোমাদের কাজ না থাকলেও আমার তো কাজ থাকতেই পারে। ইভানের এই কথা শোনার সাথে সাথেই অধরা ঈশানী দুজনেই খাম্বার মতো হয়ে গেল। আপনি এখানে কি করবেন? কি কাজ আপনার? আপনি কি মেয়ে যে পার্লারে যাবেন? আপনি এত কথা বলছে কেন রিদিতা? আগে ভেতরে চলো, তারপর না হয় নিজের চোখে দেখে নেবে আমার কি কাজ এখানে। বলে ইভান গাড়িতে রাখা ব্যাগ নিয়ে বেরিয়ে গেল। পেছন পেছন আসছে ঈশানী অধরা। পার্লারে মেয়েদের সাথে ইভান কি কথা বলল সেটা ওরা জানে না, কিন্তু ইভান চলে যাওয়ার পরই যখন ওরা বের হতে যাবে তখনই, ম্যাম, আপনারা কোথায় যাচ্ছেন? আমরা চলে যাচ্ছি। এখানে থেকে কি করব? ওই যে বেরিয়ে গেলেন না উনি, আমার হাজবেন্ড, উনি কিছু না বলেই এখানে নিয়ে এসেছেন, আবার বেরিয়েও গেলেন, তাই আমরাও যাচ্ছি। কিন্তু স্যার তো এই ব্যাগ দিয়ে আপনাদের বললেন এখানে ড্রেসের ওপর আপনাদের নাম লেখা আছে, সেই অনুযায়ী আপনাদেরকে রেডি করে দিতে, মেকআপ করারও কথা বলেছেন। এসব কি হচ্ছে অধরা? আমরা কেন এখন সাজবো? সেটা তো আমিও বুঝতে পারছি না, লোকটা কি হয়ে গেল হঠাৎ করে। আমাকে বলেন উনি যেন ক্লাসে পরে মিট করি, সাথে যেন তোকেও রাখি, কিন্তু এইসব কি? আপু আপনি এক কাজ করুন,
আমাদের দুজনকেই তো সাজাতে হবে, তাই না? জি ম্যাম, স্যার তো তাই বলে গিয়েছেন। ওকে, আপনার আগে ঈশানীকে সাজান, আমি আমার হাজবেন্ডের সাথে একটু কথা বলে আসছি। ঈশানী রিল্যাক্স, আমি যাবো আর আসবো। হ্যাঁ, কিন্তু ম্যাম, স্যার তো বলেই গিয়েছেন মেকআপ কমপ্লিট না করে যেন আপনাদের বাইরে যেতে না দিই। এখন স্যারের পারমিশন ছাড়া আপনাকে কিভাবে যেতে দিই? মেয়েটার কথা শুনে অধরার একটু রাগ হলো। আপনাদের স্যার মনে হয় আমার হাজবেন্ড সব সময় আমার কথা চলে, আর আপনি আছেন ওনার পারমিশন নিয়ে। আমরা দুজন তো আর বেরিয়ে যাচ্ছি না, তাহলে আপনাদের সমস্যা কোথায়? বাই দ্য ওয়ে, আমার হাজবেন্ড কি পেমেন্ট করে গেছেন? জি ম্যাম। তাহলে আর সমস্যা কোথায়? না সাজলেও টাকা তো পেয়ে গিয়েছেন। বলেই অধরা বেরিয়ে গেল। ঈশানীকে সাজানো হচ্ছে, এঙ্গেজমেন্টের লুক দেওয়া হচ্ছে ঈশানীকে, কিন্তু ঈশানীর এর কিছুই বুঝতে পারছে না। মেয়েগুলোকে বারবার জিজ্ঞেস করার পরও এরা বলছে স্যার বলে গিয়েছে ম্যাম, তাই আমাদেরকে আপনাকে এইভাবে সাজাতে হবে। অধরা ইভানকে খুঁজে পাচ্ছে না, গাড়িতেও নেই ইভান। এবার কি করবে সেটাই ভাবছে। হঠাৎ করে চোখ পড়ল ইভানের দিকে। পার্লারের পাশের কর্নারে দাঁড়িয়ে মোবাইলে কিছু একটা করছে। তারপর চোখ পড়ল অপর পাশে দুইটা মেয়ের দিকে। দেখে মনে হচ্ছে ওরা ইভানকে নিয়ে গবেষণা করছে। একবারের জন্য চোখ সরাচ্ছে না ইভানের থেকে। রাগ হলো অধরার। মেয়েগুলোর দিকে একবার তাকিয়ে দৌড়ে গিয়ে ইভানকে জড়িয়ে ধরল। এই মুহূর্তে অধরাকে ওর পাশে দেখে অবাক হলো ইভান। ভালো করে তাকালো অধরার দিকে, আগের মতোই আছে। তার মানে রিদি তার ড্রেস চেঞ্জ করেনি আর সাজেও নেই। কি হয়েছে রিদি? এই একদম কথা বলবেন না, মুখ সেলাই করে দেব। আপনাকে এইখানে দাঁড়িয়ে থাকতে কে বলেছে? হ্যাঁ, ভুলে গেছেন নাকি আপনার বউ আছে? আপনার হাত কোথায়? জড়িয়ে ধরতে পারছে না? সেই কখন থেকে আমি একাই জড়িয়ে ধরে আছি। অধরার কথা শুনে ইভান আহমক বনে গেল। যে মেয়ে ওর কাছ থেকে সবসময় পালাই পালাই করে, সে এখন নিচে থেকে জড়িয়ে ধরল, তার উপর বলছে জড়িয়ে ধরতে। অধরার কথা মতো ইভান অধরাকে জড়িয়ে ধরল। অধরা তাকালো মেয়েগুলোর দিকে, দেখতে পেল মেয়েগুলোর মুখে নেমে এসেছে অমাবস্যার ছায়া। এবার বিজয়ের হাসি অধরার মুখমণ্ডলে। খুব না তাকাচ্ছিলি, এবার প্যাচার মতো মুখ হলো কেন? বেয়াদব কোথাকার, মেয়ে হয়ে কিভাবে তাকিয়ে আছে অন্যের স্বামীর দিকে? রিদি এবার তো বলো, তুমি বেরিয়ে কেন এসছো? আর এসছো ভালো কথা, কিন্তু হুট করে এইভাবে জড়িয়ে কেন ধরে আছো? আমি আমার জামাইকে জড়িয়ে ধরতে পারি না বুঝি? তা পারবে না কেন? কিন্তু ঘর বলেই এটা তো আমাদের বেডরুম নয়। যদি অন্য কিছু হয়েছে এই পাবলিক প্লেসে, তখন কি হবে? এই কথা শোনার সাথে সাথেই অধরার ইভানের কাছ থেকে দূরে যেতে চাইল, কিন্তু ইভান যেতে দিল না। এতক্ষণ তো ছাড়ছিলে না, এখন কেন ছেড়ে দিচ্ছ? ছাড়ুন না। না হবে, আগে বলো এইভাবে জড়িয়ে ধরার কারণ কি, তারপর ছাড়বো। হয়তো এইভাবেই থাকো। ওই যে দেখুন, দুটো মেয়ে নির্লজ্জের মতো আপনার দিকে তাকিয়েছিল। মেয়েগুলো তাকাচ্ছিল, তা না হয় বুঝলাম, কিন্তু আপনার উচিত ছিল এখান থেকে সরে যাওয়া। কিন্তু আপনি এখানে ইটের খুঁটির মতো দাঁড়িয়ে আছেন কেন? আর ইউ জেলাস মিসেস চৌধুরী? নো ওয়ে, আমি তো শুধু আমার শাশুড়ির সম্মান রক্ষা করছিলাম। ছাড়ুন আমায়। ছেড়ে দিব, জাস্ট আরেকটা কথা বলে দাও, পার্লার থেকে বেরিয়ে এসছো কেন? আগে আমাকে কারণ বলুন, তারপর সাজবো আমি। তখন থেকে ঘুরিয়ে ছাড়ছেন, কিন্তু কোনো কিছু স্পষ্ট বলছেন না। তাই আগে আপনি আমার সবটা খুলে বলবেন, তারপর আমি সাজবো। ইভান পড়ল মহা বিপদে। এবার বউকে বোঝাবে কিভাবে? রিদি, তুমি কি আমাকে বিশ্বাস করো না? প্লিজ ট্রাস্ট মি রিদি, প্লিজ রেডি হয়ে এসো। একটু পরে সব কিছু জানতে পারবে। আমি নিশ্চয়ই তোমার ভালো চাই, তাই না? যাও না, রেডি হয়ে আসো। এই যে আমি এখান থেকে চলে যাব, সোজা গিয়ে গাড়িতে বসবো। তখন তো আর কেউ তাকাবে না, তাই না? প্লিজ যাও তুমি। কি হলো বউ, তুমি যাবে না? যাচ্ছি, কিন্তু তাড়াতাড়ি সবকিছু পরিষ্কার করে দেবেন আমার সামনে। আর এইসব আর ভালো লাগছে না আমার। বলে অধরা চলে গেল পার্লারের ভেতর। ইভান একটু প্রাণ ভরে হাসলো। মাত্র কয়টা মাসে মেয়েটা আমাকে কত বিশ্বাস করে। রাগ হলেও সেটা প্রকাশ করে, আবার মন খারাপ হলেও বলে। আমি রেদি তাকে যেভাবে ভাবতাম, ও আসলে তেমন না। পড়ালেখাতে ব্যস্ত থাকে মেয়েটাও, এত কিছু বুঝে। অথচ আমি পড়ালেখার ব্যস্ত থাকাকালীন কাউকেই গুরুত্ব দিইনি। আর রেদিতে ওর পড়ালেখার পাশাপাশি পরিবার, হাজব্যান্ড, শ্বশুরবাড়ি, ফ্রেন্ডস সব কিছুই সামলা নিচ্ছে। আসলে তোমাকে পেয়ে আমি ভাগ্যবান মিসেস চৌধুরী। তুমি এইভাবেই আমার পাশে থেকো। প্রায় আধা ঘন্টা যাবৎ অধরার কথা মতো গাড়িতেই বসে আছে ইভান, অপেক্ষা করছে নিজের প্রেয়সীর। অবশেষে এলো সেই মুহূর্ত। অধরা বেরিয়ে আসছে পার্লার থেকে।
সন্ধ্যা হওয়ার দরুন চারিদিকে আলোর বন্যা, তারই মধ্যে একজন তার প্রেয়সীকে দেখছে দুনয়ন ভরে। মেরুন কালারের শাড়িতে অধরাকে অপরূপা রমণী লাগছে। চুলগুলো সামান্য ডিজাইন করে সেট করা, মাথার একপাশে এক গুচ্ছ ফুল, 4 ইঞ্চি হিলের সাথে অধরার উচ্চতা যেন কয়েক ফুট বেড়ে গিয়েছে। ইভান এতটাই ভাবনায় বিভোর যে অধরে এসে ডাকার পরও কোনো সাড়া দিচ্ছে না। এই কি হলো স্যারের? ওইদিকে তাকিয়ে উনি কি দেখছেন? সেটা তো আমিও বুঝতে পারছি না, তার একটা ফোন দিই। বলে অধরা নিজের ব্যাগ থেকে ফোন বের করলো, কিন্তু ফোনের ব্যালেন্স শেষ হয়ে গেছে। আমার ফোনে ব্যালেন্স শেষ, এবার কি করব? বলে পুনরায় ইভানকে ডাকতে শুরু করলো। গ্লাস বন্ধ থাকায় ইভান বুঝতেই পারেনি। হঠাৎ করেই হুঁশ হলো ওর। নিজের আচরণে নিজেই লজ্জা পেল। অধরা বারবার বলছে কি হয়েছিল আপনার, কিন্তু ইভান কিছুই বলতে পারছে না। এখানে কি নামতে হবে? হ্যাঁ, তুমি ঈশানীকে নিয়ে ভেতরে যাও, আমি আসছি। আপনি আবার কোথায় যাবেন? এই ঘোর সন্ধ্যায় বউকে তো আর একা ফেলে কোথাও যাব বলে মনে হয় না। আমি আশেপাশে আছি, আরও 2জন গেস্ট আসার অপেক্ষায়। তোমরা ভেতরে গেলে সিট দেখিয়ে দেবো। তার মানে আপনি এখানে ডিনারের জন্য আনলেন আমাদের? কিন্তু এত সাজগোজের কি দরকার ছিল? আমারটা না হয় মানানসই, কিন্তু ঈশানীকে এভাবে কেন সাজিয়েছেন? লোককে দেখে ওকে কি ভাববে? এই রেস্টুরেন্ট সম্পর্কে কিছু জানো? তো জানবেই বা কীভাবে? সবসময় তো ফুচকা, ভেলপুরি, চাউমিন আর ঝালমুড়ি যেখানে পাওয়া যায় সেখানে তোমাকেও পাওয়া যায়। এই ব্যতীত তুমি তো একটা রেস্টুরেন্টের নামও জানো না। ভেতরে যাও, গিয়ে ওয়েটারকে জিজ্ঞেস করো যে এখানে খাওয়ার পাশাপাশি আর কি কি ব্যবস্থা আছে, তাহলে জানতে পারবে। আর ততক্ষণ আমি বাকি গেস্টদের নিয়ে চলে আসবো। অপমান করলেন? না, জাস্ট এটাই বোঝাতে চেয়েছি যে সব কিছু চিনতে এবং জানতে হবে। ফাস্ট ফুডে যেমন চলবে না। এবার যাও তাড়াতাড়ি। রাগের মাথায় অধরাও ঈশানীকে নিয়ে চলে গেল। ইদানিং ইভান অধরাকে কিছু বলতে পারে না। এখন যদি এইভাবে ঝাড়ি না দিত তাহলে অধরার একটুও রাগ উঠত না। শেষে দেখা যেত ইভানকেও সাথে নিয়ে যেতে হচ্ছে। আর এখন ইভান যদি ওদের সাথে যায় তাহলে সব প্ল্যানেরই মাটি এখানে। স্বস্তির নিঃশ্বাস নিল ইভান। এতক্ষণ ঈশা আর রিক্তাও চলে এসেছে। কেমন আছেন ইভান? আলহামদুলিল্লাহ, তোমার কি অবস্থা? চলছে ভালোই। আপনি কি একাই এসেছেন? এসব কি বলছিস রিক্তা? তোকে তো আগেই বললাম এখানে সারপ্রাইজ আছে, ভাবিও থাকবে, তাহলে এখন এটা জিজ্ঞেস করছিস কেন? ভাইয়া, আমরা কি ভিতরে যাব? ইভান মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। ব্যস্ত সময় পার করছে ইভান। রিক্তা যে ওকে ভাইয়া বলেনি এটা খেয়ালই করেনি ও। ঈশা রিক্তা চলে যাচ্ছে, তখনই পেছন থেকে ডাক দিল ইভান। এসা, শোনো, ভেতরে তোর ভাবি আর ঈশানী আছে, ওদের কাছে গিয়ে বস। ঠিক আছে ভাইয়া। বলে ওরা চলে গেল রেস্টুরেন্টের ভিতর। এসা চারপাশ ভালোভাবে দেখছে, কিন্তু অধরাকে খুঁজে পাচ্ছে না। এদিকে রিক্তা বারবার বলছে ওদের তো খুঁজে পাচ্ছি না, চল আমরা কোথাও বসি। কিন্তু এসা ওর কথা শুনছে না। হঠাৎ দেখতে পেল ঈশানীকে, বলে গিয়ে জড়িয়ে ধরল। অধরাও ছিল পাশে, কিন্তু মেকআপ আর ভিন্ন রকমের ড্রেস থাকায় চিনতে পায়নি। ভাবি, তোমাকে একদম অপসরার মতো লাগছে। এত সুন্দর কিভাবে হয়ে গেলে? বুঝতে হবে তো এসা, ইদানিং তোমার ভাইয়ার সাথে আমার বান্ধবীকে একটু বেশিই দেখা যায়, তাই সুন্দর হয়ে যাওয়াটাই স্বাভাবিক। কি বলো তুমি? হ্যাঁ, এটা অবশ্য ঠিক বলেছ। তার জন্যই তো যে মানুষটা রুম থেকে বেরই হতো না, তাকে এখন পুরো রুমে তন্ন তন্ন করে খুঁজেও পাওয়া যায় না। তুমি রিক্তা না? হ্যাঁ, ঠিক ধরলাম তো। কেমন আছো রিক্তা? ভালো আছি, কিন্তু কতক্ষণ থাকতে পারবো সেটা জানি না। এতক্ষণ যাবৎ ইভান দাঁড়িয়ে দাঁড়িয়ে একজনের জন্য অপেক্ষা করছে। অবশেষে তার অবই দেখতে পাওয়া গেল। এতক্ষণ লাগে আসতে? সামান্য কটা ফুল আনতে এতক্ষণ যদি লাগে, তাহলে বাকি কাজ করবি কখন? আমি বুঝতে পারছিলাম না কোনটা রেখে কোনটা আনবো, আর ওর কোন ফুল পছন্দ সেটাও তো ভালো করে জানি না। এসবকে ফোন করতে পারতি, কোনো এক উপায়ে জানতে পারতো। শুধু শুধু এতগুলো টাইম নষ্ট করলে। এখন আয় তাড়াতাড়ি, সবাই অপেক্ষা করছে অনেকক্ষণ যাবত। অধরা, ঈশানী, এশা, রিক্তা বসে আছে টেবিলে। হঠাৎ করেই চারপাশ অন্ধকার হয়ে গেল। ওরা কেউই বুঝতে পারল না হঠাৎ করে এমন হওয়ার কারণ। অধরা দ্রুত ওয়েটারকে ডাক দিল। এসব কি হচ্ছে অধরা? প্লিজ তুই স্যারকে জিজ্ঞেস কর না, আমার আর ভালো লাগছে না। একে তো সন্ধ্যা হয়ে গেছে,
তারপর ফোন বন্ধ, বাড়ির সবাই তো টেনশন করবে। টেনশন করো না ঈশানীপু, তোমার পাশে ফোন করে বলা হয়েছে। আর ভাবি তো ভাইয়ার সাথেই আছে, সমস্যা হওয়ার কথা না একদমই। তারপরেও এসব তোমার ভাই কোনো কিছু ক্লিয়ার করছে না, দুপুর থেকে আমাদের চিন্তায় ফেলে রেখেছেন। রিল্যাক্স ভাবি, এত প্যারা নিচ্ছ কেন? ভাইয়া নিশ্চয়ই তোমাকে খুশি করার জন্য কোনো কিছু প্ল্যান করছে। আমি তো খুবই এক্সাইটেড। ভাবি, তুমি সত্যিই ভাইকে পুরো চেঞ্জ করে ফেলেছ। মা তো এখন সব সময় বলে কবে তোমাকে সারা জীবনের জন্য রানী করে আনবে। আর আমার তো সেই কবে থেকে ইচ্ছা তোমাকে এভরি টাইমের জন্য কাছে পাওয়ার। ভুল বললে এসা, তোমার ভাবি তোমার সাথে এভরি মোমেন্টস থাকবে না, থাকবে কিন্তু ইভান স্যারের সাথেই। তাই তোমার এই স্বপ্নটা পুরো বেকার। বিয়ের পর দেখবে তোমাকে বলছে, এসা বোন আমার, এবার তুমি তোমার রুমে যাও, আমার জামাই এক্ষুনি চলে আসবে। যদি এসে দেখে তুমি এখানে, তাহলে তো আর রোম্যান্স করতে পারবে না।